শুভেচ্ছা। রাতের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। গতকালের সংঘর্ষের জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত। চাপাতি নিয়ে আসলে আওয়ামী লীগের মতো পরিণতির হুঁশিয়ারি। কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। কুয়েটের ঘটনায় উস্কানিদাতাদের গ্রেফতারের দাবি ছাত্র দলের। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করছেন কোন উপদেষ্টা, অভিযোগ ফখরুলের। যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। চলতি বছরে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান হবে বললেন তথ্য উপদেষ্টা। যারা ভোটাধিকার হরণ করেছে তারাও শাস্তি পাবে। ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় এ সিদ্ধান্ত। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস। রাজনৈতিক হয়রানির জন্য এই অভিযোগ পর্যবেক্ষণ আদালতের। উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের পুরো চক্র গ্রেফতার। মাদক নিয়ন্ত্রণের জেরে আদাবরের ২ ভাইকে জখম করা হয় ধারণা পুলিশের। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ অনুশীলনে ঘাম ঝরিয়েছে দু দল। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। এছাড়া এই ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীরা ভিসি সহ কয়েকজনের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে। সংঘর্ষের পর থেকে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হন দিনের শুরুতেই। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন উপাচার্যকে কার্যত অবরুদ্ধ করে রাখে। হামলায় জড়িতদের বিচার, রাজনীতিমুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে দেওয়া আলটিমেটামের পক্ষে অবস্থান জানায় শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোনো দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বেলা ১টার পর একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পরপরই জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা আসে। একই সঙ্গে হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ বেশ কিছু সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও এসব বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্য আনুষ্ঠানিক বক্তব্য দেননি। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাদের অবস্থান তুলে ধরেন। এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকম সহযোগিতা পায়নি। ভাইস চ্যান্সেলর নিজে তার কল রেকর্ড দেখিয়েছে সে কতবার ট্রাই করেছে। প্রো ভাইস চ্যান্সেলর ব্যক্তিগতভাবে ট্রাই করেছে। আমাদের সিনিয়র শিক্ষকরা তাদের ব্যক্তিগত লেভেল থেকে ট্রাই করেছে। তোমরা এভিডেন্স জানতে চাইলে তোমরা আসো, দেখে যাও। গতকালের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত দোকানপাট যারা কালকে বন্ধ ছিল, স্থানীয় দোকানপাট তারা খুলছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যাক। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমিন বাবু, যমুনা নিউজ।
কুয়েটের মতো সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আর ফিরে না আসে সেই প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অনুষ্ঠানে কথা তিনি বলেছেন। অন্যদিকে জাতীয় সুফি কনফারেন্সে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, কেউ অস্ত্রের রাজনীতি করতে চাইলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। একই অনুষ্ঠানে মাজার ও খানকা ভাঙার বিপক্ষে অবস্থানের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় ধারালো অস্ত্র। কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার কথা বলেন কয়েকজন উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটের হামলাকে দুঃখজনক উল্লেখ করে এমন ঘটনা যেন আর ফিরে না আসে সে প্রত্যাশা করেন। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এদিকে জাতীয় সুফি কনফারেন্সে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোনো পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 1.5 দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকারকে কঠোর হাতে সব অরাজকতা দমন না করলে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে উস্কানিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রদল। তবে সে ঘটনায় বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি। রাজধানীতে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ তিনি করেছেন। আর সেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। ক্ষমার নামে উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিবাদীদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে বলেও অভিযোগ তার। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নিয়মিত শিক্ষার্থীদের দলে ফেরাতে কর্মী সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। প্রথম দিনে বিএনপি মহাসচিবের কাছ থেকে রাজধানীর বিভিন্ন কলেজের 2 ডজন শিক্ষার্থী ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করে। এই সদস্য ফর্ম বিতরণ নিয়ে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোশনালে পড়ে ছাত্রদল। দুপক্ষের মধ্যে ঘটে হামলার ঘটনা। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এজন্য শিবিরকে দায়ী করেন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একক রাজত্ব কায়েম করতেই সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে একটি গুপ্ত সংগঠন। আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। হাসিনার কিছু পেতাত্তা বাহিনী রং বদলিয়ে বিভিন্ন সংগঠনে আশ্রয় গ্রহণ করেছেন। তারা উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আর আপনাদের নেতাদেরকে বলবো যে আপনাদেরকে যেন সুন্দরভাবে রাজনীতি শিখায়। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। ছাত্রদল নেতাকর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব অনলাইনে গুজব ঠেকাতে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানান। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে।
যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন নিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেন। ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সংস্থাগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। নতুন সদস্য বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ, তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটের ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগের সাথে থেকে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারাই আজ অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষাঙ্গনের শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলেও জানান নেতারা, আর হামলার সাথে জড়িতদের বহিষ্কারের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে যে কোনো রাজনীতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতা কর্মীর উপর হামলা করে, হামলা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কিনা। চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর সেই সাথে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ফ্যাসিস্টের দোষরদের বিচারের আওতায় আনার কাজ চলমান আছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পিআইবিতে তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা জানিয়েছেন, ভবিষ্যতে দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারুণ্যের শক্তিকে ধারণ এবং উদযাপনে দেশ জুড়ে পালিত হলো তারুণ্যের উৎসব 2025। রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে সমাপনী অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামীর দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রে তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে ধারণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। তিনি বলেন, যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। সরকারের থেকে রাষ্ট্র পরিচালনার এই অভিজ্ঞতা ভবিষ্যতে নতুন বাংলাদেশ নির্মাণে কাজে আসবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা এতদিন রাষ্ট্র, সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালের বিতর্কিত 10ম সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসডি করা হয়েছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সময়ে এই ডিসিরা বর্তমানে যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালের একতরফা নির্বাচন বর্জন করেছিল প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত। তবে 2018 সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। রিটার্নিং অফিসার হিসেবে সে সময়ের ডিসিদের ভূমিকা বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ওঠে। এর অংশ হিসেবে ওএসডি করা হলো 33 জনকে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন আলী আকবর, হেলাল হোসেন, শহীদুল ইসলাম, সারোয়ার মুর্শেদ চৌধুরী, সুলতানা পারভিন, অঞ্জন চন্দ্র পাল, কবির মাহমুদ, মাহমুদুল আলম, হায়াতুদ্দৌলা খান। নাম আছে দাউদ ইসলাম, মাজিদুর রহমান খান, AZM নুরুল হক, SM অজিউর রহমান, মাসুদ আলম সিদ্দিক, গোপাল চন্দ্র দাস, মতিউল ইসলাম চৌধুরী, ডক্টর সাবিনা ইয়াসমিন, ডক্টর মোহাম্মদ আতাউল গনি, আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাজী এমদাদুল ইসলামেরও। ওএসডি হয়েছেন SM মোস্তফা কামাল, কাজী আবু তাহের, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ, আনার কলি মাহবুব, সৈয়দা ফারহানা কাউনাইন, মাহমুদুল কবির মুরাদ, মোহাম্মদ আবুল ফজল মীর, মইনুল ইসলাম, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, AKM মামুনুর রশিদ, SM আব্দুল কাদের ও ডক্টর KM কামরুজ্জামান সেলিম। একই কারণে এর আগে 12 ডিসিকে ওএসডি করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গত 9 ডিসেম্বর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের 3টি নির্বাচনে নানা অভিযোগের বিষয়ে জানতে 30 জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জবাবদিহিও করেছিল। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। 17 বছর পর নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আজ এই রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে তদন্ত কর্মকর্তা 11 জনের নামে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 16 বছরের বেশি। রাষ্ট্রপক্ষের 68 জনের সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী দিয়েছেন, তবে কেউই বিএনপি চেয়ারপারসনকে দায়ী করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার খালেদা জিয়া সহ সব আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা করাই হয়েছিল তাকে অপমান, অপদস্থ, হয়রানি করতে। নাইকো দুর্নীতি মামলায় সকল অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার শাসনামলে তিনি কৌশল করে আদালত থেকে তার অংশটা কোয়াশ করে নিয়েছেন এবং তার দায়টি অন্যের উপরে চাপানোর জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানান কৌশলে এবং আদালতকে ব্যবহার করে সেই মামলাটা উনি চলমান রেখেছেন। নাইকো মামলা থেকে আসামিদের খালাস দিয়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 1-11-এর সময় নিজের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলাগুলো উদ্দেশ্যমূলকভাবে চলমান রেখেছিলেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আত্মীয়ের বাসা থেকে সাবেক IGP AKM শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নথিপত্র উদ্ধার করেছে দুদক। মিলেছে 12 কোটি টাকার FDR, ফ্ল্যাট, জমি, দলিল, দস্তাবেজ। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিমও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
দুদকের কাছে তথ্য ছিল গ্রেফতারের আগে বিপুল পরিমাণ গোপন সম্পদের নথি আত্মীয়ের বাসায় সরিয়ে ফেলেছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। পরে জানা যায় ওই আত্মীয় তার বাসা থেকে অবৈধ সম্পদের এসব নথিপত্র সরিয়ে ফেলেন আরেক আত্মীয়ের বাসায়। মঙ্গলবার ভোররাত পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 12 কোটি টাকার FDR সহ 2 বস্তা দলিল দস্তাবেজ। এসব নথিপত্রে রয়েছে 48 ধরনের আলামত। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিকে 8 কোটি 86 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ্রম রেজাউল করিমের বিরুদ্ধে। আরেকটি মামলা দায়ের করা হয় তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধেও। জনাব শ্রম রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে। স্থাবর অস্থাবর যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধান দল কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্বশীল জায়গায় থেকে বিভক্তি আনে ও গণ অভ্যুত্থান বিফলে যায় এমন বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বাংলা একাডেমিতে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য তিনি করেছেন। বলেছেন, গোটা জাতি তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে। আন্দোলন বিশৃঙ্খলা মব তৈরি করা হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমাদের আন্দোলনের ফসল হিসাবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যে ঐক্য গড়ে উঠেছিল তার সবচেয়ে বড় নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ঐক্য বিনষ্ট হওয়ার জন্য কোনোভাবেই রাজি নয়। এই ঐক্যকে আরো কঠিন এবং ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য নিয়ে আসার জন্য এখন পর্যন্ত আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলন সফল করেছেন। তারেক রহমান সাহেব যখনই আসবেন, এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। বিভক্তি সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে দায়িত্বশীল লোকদের বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে। এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। কুয়েটের ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন মির্জা ফখরুল। শক্ত করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। উত্তরায় আলোচিত হামলার ঘটনায় জড়িত ছিল মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা। 5 সদস্যকে গ্রেফতারের পরে পুলিশ বলছে জড়িতরা ভাসমান অপরাধী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানিয়েছে। উত্তরায় প্রকাশ্যে একের পর এক এমন ঘটনায় উদ্বেগ বাড়লেও পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গীকে আড়ালে রেখে চিৎকার করে বাঁচার আকুতি, কিন্তু কে শুনে তাদের সেই আকুতি। উত্তরা 7 নম্বর সেক্টরে উশৃঙ্খল কিশোরদের এলোপাতাড়ি কোপানোর দৃশ্য ভাইরাল হয় দেশ জুড়ে। 17 ফেব্রুয়ারির এই ঘটনার পরপরই স্থানীয় জনতার সহায়তায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জনকে।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেফতারকৃতরা ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। মোটরসাইকেলের হর্ন বাজানোর প্রতিবাদ করায় চড়াও হয়েছিল তারা। কিশোর অপরাধ চক্র আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথেই জড়িত, তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে। পুলিশ বলছে গ্রেফতারকৃতদের সবাই মাদকাসক্ত এবং ছিনতাই সহ ভাসমান নানা অপরাধে জড়িত। জামিনে বের হয়ে এসে আবারও জড়াচ্ছে নানা অপরাধে। এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড, তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে। সম্প্রতি উত্তরায় ঘটে যাওয়া নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মেহবুলের চিকিৎসা চলছে এবং সে রাতের ঘটনার ভিডিও দেখে আফতাবনগরের বাসিন্দা সায়েদা শম্পা দাবি করেছেন তিনি মেহবুলের স্ত্রী। তবে মামলার বাদী দুঃসাহসী নারী নাসরিন আক্তার ইপ্তি জানিয়েছেন তারা সম্প্রতি বিয়ে করেছেন। উত্তরার ঘটনায় সাহসী ভূমিকা দেখিয়েছেন এ নারী। সন্ত্রাসীদের আক্রমণের মুখে সামনে দাঁড়িয়ে আহত হয়েছেন নিজেও। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে দেখে আরেক নারী দাবি করেছেন তিনি আহত মেহবুলের বৈধ স্ত্রী। আমি ওনার যে আসল স্ত্রী এটা আমি হাইট হয়ে যাচ্ছে এই জিনিসটা এবং আমার সন্তানেরাও। তবে তিনি এও বলেছেন তার স্বামীর সাথে অন্য নারীর যোগাযোগ ছিল তা জানতেন, এমনকি শ্বশুরপক্ষ বিষয়টি জানত। ঘরের বাইরে গিয়ে যদি কেউ অন্য কোথাও যায় বা অন্য কোথাও থাকে সেটা ঘরের মানুষের পক্ষে জানা সম্ভব না। এসব বিষয় নিয়ে কথা হয় দুঃসাহসী সে নারীর সঙ্গে। তিনি পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন যমুনাকে। অপর নারীর মেহবুলকে স্বামী দাবি করা নিয়ে তিনি বলেছেন এটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। সম্প্রতি বিয়ে করেছেন তারা, গণমাধ্যমে এসব ফলাও করে প্রচার হোক তা তিনি চান না। বিয়ে হয়েছে রিসেন্টলি হয়েছে, বেশি দিন হয়নি। এখন আমাকে নামাই নিয়ে যায়নি, আমি এখনো বাবার বাড়িতেই থাকি। পার্সোনাল ইস্যুগুলো মিডিয়াতে আইনের না রিকোয়েস্ট রইল। এ প্রসঙ্গে উত্তরার উপপুলিশ কমিশনার রনক জাহান বলেছেন বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানের টিকিটের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাভাবিকের চেয়ে টিকিটের দাম বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খাতের প্রতিনিধিদের সাথে বৈঠকের আগে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। জানান প্রকৃত দামের চেয়ে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ সত্য হলে এই চক্রে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বের কোনো দেশে টিকিটের দাম নিয়ে তেমন আপত্তির কথা শোনা যায় না। টিকিটের দাম নির্ধারণে একটি ভালো কৌশল বের করতে হবে। মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির খবরে স্বাগতিক পাকিস্তানকে 60 রানে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের। করাচিতে আগে ব্যাট করে 5 উইকেটে 320 রান করে কিউইরা। এদিকে কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দল হিসেবে ভালো খেলাই লক্ষ্য, প্রি ম্যাচ কনফারেন্সে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরদিকে নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দুপুর 3টায় দুবাইতে মুখোমুখি হবে দুই দল। এক ফ্রেমে টাইগার পেস অ্যাটাকের 3 রত্ন। ফ্রেমটা বড় করলেই এক নজরে দেখে ফেলা যাবে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টকেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চাইলে পেসারদের ভালো করার যে বিকল্পই নাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন বুধবার দল সমেত আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা। রিয়াদ বাদে বাদবাকি সবাই অংশ নিয়েছেন স্কিল প্র্যাকটিসে। প্রস্তুত যে হতেই হবে। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো উত্তেজনা, যা ছড়ায় মাঠ থেকে মাঠের বাইরে। অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশ সবসময় এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই, বাট আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই।
টিম ইন্ডিয়া আবার অনুশীলন করেছে ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশের শক্তিমত্তার জায়গা যেখানে পেসাররা, ভারতের স্কোয়াডে ৫ জন স্পিনার, পাশাপাশি ইনজুরির জন্য দলে নাই জাসপ্রীত বুমরাহ। 5 স্পিনার কোথায়? স্পিনার 2 জন, বাকিরা অলরাউন্ডার। অন্য দলগুলো বেশি পেসার নিয়েছে, আমরা স্পিনার। আমরা আমাদের শক্তির দিকে নজর দিয়েছি। টিম ইন্ডিয়া যেখানে অনুশীলন করেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, মেহেদী হাসান মিরাজরা অনুশীলন করেছেন আইসিসি ক্রিকেট একাডেমিতে। বাংলাদেশ ক্রিকেট দল আর ইন্ডিয়ার সাথে খেলা নিয়ে সবসময় মাঠের বাইরে একটা আলোচনা থাকে। সেই আলোচনার আগুনে এইবার যেন এই ঘটনা আরও ঘি ঢেলে দিল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।